রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা, শুধু ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আর জানালার কাচের গায়ে বাতাসের মৃদু আঘাত। হঠাৎ দরজায় টোকা পড়তেই বুকটা ধড়ফড় করে উঠল। বিছানায় আধশোয়া হয়ে একটা বই পড়ছিলাম। ঘড়িতে তখন রাত 2টো বাজে। কে হতে পারে এত রাতে? ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আবার টোকা পড়ল, এবার একটু জোরালো। সাদিয়া? মৃদু অথচ পরিচিত কণ্ঠস্বর শুনে খানিকটা স্বস্তি পেলেও ভয়টা পুরোপুরি কাটল না। দরজা খুলতেই দেখলাম শাশুড়ি মা দাঁড়িয়ে। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, মুখটা ফ্যাকাশে। ভেতরের ঘরে আসতেই তিনি আমার হাতটা ধরলেন। বরফের মতো ঠান্ডা সেই হাত। মৃদু স্বরে বললেন, একবার আমার দিকে তাকালে বুঝবেন কেমন অনুভূতি। তার কথার অর্থ বুঝতে না পেরে আমি ভয়ে কাঁপতে লাগলাম। এই আবিষ্কার আমার জীবন বদলে দিল চিরতরের জন্য। সময় সব কিছু বদলে দেয়, কিন্তু এই স্মৃতি চিরকাল একই থাকবে। বন্ধুরা, মায়া ভ্লগসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি গল্প শেয়ার করতে চলেছি যা আমার অন্তরের গভীরে গেঁথে আছে। এই গল্প শোনার জন্য হেডফোন ব্যবহার করলে আপনারা এর প্রতিটি অনুভূতি আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নাম সাদিয়া, আর আমার স্বামীর নাম আরিফ। আমাদের পরিচয়টা খুব নাটকীয় ছিল না, বরং খুবই সাধারণ। আর সেই সাধারণত্বের মধ্যেই লুকিয়েছিল আমাদের অসাধারণ ভালোবাসা। আমরা দুজনেই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আরিফ ছিল আমার 1 বছরের সিনিয়র। ক্যাম্পাসের করিডোরে প্রথম দেখা, তারপর টুকটাক কথা, লাইব্রেরিতে একসাথে পড়া, আর ক্যান্টিনের আড্ডায় কখন যে আরিফ আমার পুরো পৃথিবী হয়ে উঠল তা টেরেই পাইনি। আরিফের চোখে ছিল এক গভীর মায়া, আর কথায় ছিল এক শান্ত অথচ দৃঢ় বিশ্বাস যা আমাকে ভীষণভাবে টানত। ওর হাত ধরে হাঁটলে মনে হতো যেন পৃথিবীর সমস্ত ঝড় থেকে আমি নিরাপদ। আমাদের ভালোবাসা ছিল খোলা আকাশের মতো, নির্মল আর সীমাহীন। আমরা স্বপ্ন দেখতাম একসাথে ঘর বাঁধার, ছোট একটি বারান্দায় চায়ের আড্ডায় কাপ হাতে বসে সূর্যাস্ত দেখার, আর আমাদের অনাগত সন্তানদের নিয়ে এক সুখী পরিবারের। আরিফ তখন সবে তার প্রথম চাকরিতে জয়েন করেছে। আমরা চাইছিলাম একটু গুছিয়ে নিয়ে তারপর বিয়ের কথা বলবো, কিন্তু ভাগ্য আমাদের জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। আরিফের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন। আরিফের জীবনে তখন এক বিশাল শূন্যতা, সে ভেঙে পড়েছিল। সেই কঠিন সময়ে আমি ওর পাশে ছায়ার মতো ছিলাম, ওকে আগলে রেখেছিলাম। সেই সময়েই আরিফ সিদ্ধান্ত নিল সে আর দেরি করবে না। আমার হাত ধরে সে তার মাকে গিয়ে বলল, মা, আমি সাদিয়াকে বিয়ে করতে চাই। তার মা জাহানারা বেগম একজন শান্ত সপ্রতিভা মহিলা। স্বামীর মৃত্যুতে তিনিও শোকাহত, কিন্তু আরিফের চোখে তিনি নতুন এক আলোর ঝলক দেখেছিলেন। আমার সাথে তার প্রথম দেখাটা ছিল একেবারে ঘরোয়া পরিবেশে। আমি খুবই নার্ভাস ছিলাম, কিন্তু জাহানারা বেগম আমাকে দেখেই এক অদ্ভুত প্রশান্তির হাসি হেসেছিলেন। তার চোখে আমি কোনো কৃত্রিমতা দেখিনি, বরং এক ধরনের গভীর স্নেহ অনুভব করেছিলাম। তিনি বলেছিলেন, তোমরা যদি একে অপরের সাথে সুখী হও, এর চেয়ে বড় আর কি হতে পারে। সেই দিনই আমি বুঝেছিলাম আমি শুধু আরিফকে নয়, একটি ভালোবাসার পরিবারকেও আপন করে নিচ্ছি। আমাদের বিয়েটা হয়েছিল খুব সাদামাটাভাবে। আরিফ তখন চট্টগ্রামের একটি কোম্পানিতে কাজ করত। বিয়ের পর আমরা ঢাকা ছেড়ে চট্টগ্রামের এক নিরিবিলি এলাকায় ছোট্ট একটি বাসা ভাড়া নিয়েছিলাম। নতুন শহর, নতুন জীবন, আর পাশে আরিফের মতো একজন জীবনসঙ্গী। মনে হচ্ছিল যেন স্বর্গের এক টুকরো আমাদের হাতে ধরা দিয়েছে। আরিফের কর্মস্থল থেকে কাছাকাছি হওয়ায় আমরা সেখানেই থিতু হয়েছিলাম। শাশুড়ি মা জাহানারা বেগম আমাদের সাথে থাকতেন। আরিফের বাবা মারা যাওয়ার পর তিনি একাই ছিলেন। আরিফ চেয়েছিল মা যেন আমাদের সাথেই থাকেন। আমার এতে কোনো আপত্তি ছিল না, বরং আমি ভীষণ খুশি হয়েছিলাম। ছোটবেলা থেকেই আমি মা বাবার একমাত্র সন্তান। শাশুড়ি মায়ের সঙ্গ আমার ভালোই লাগতো। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু তার নীরবতার মধ্যে এক গভীর মায়া ছিল। তিনি আমাকে নিজের মেয়ের মতোই দেখতেন। সকলে ঘুম থেকে উঠে দেখতাম তিনি আমার জন্য চা বানিয়ে রেখেছেন। দুপুরে একসাথে খেতে বসলে আমার পছন্দের সবজিটা আমার পাতে তুলে দিতেন। তার এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুগ্ধ করত। আরিফও মাকে নিয়ে খুব সচেতন ছিল। সে চাইতো মায়ের যেন কোনো কষ্ট না হয়। আমাদের সংসারটা যেন ভালোবাসার এক ছোট্ট নীড়।
আরিফ অফিস থেকে ফিরলে আমরা তিনজন একসাথে গল্প করতাম, চা খেতাম। শাশুড়ি মা বেশিরভাগ সময় চুপ করে শুনতেন। তার মুখে একটা মৃদু হাসি লেগে থাকত, কিন্তু তার চোখ দুটোতে মাঝে মাঝে আমি এক ধরনের বিষণ্ণতা লক্ষ্য করতাম। মনে হতো যেন তার ভেতরে কোনো এক গভীর কষ্ট লুকিয়ে আছে, যা তিনি কারোর সাথে ভাগ করে নেননি। আমি মাঝে মাঝে তার সাথে গল্প করার চেষ্টা করতাম, তার অতীত জীবন সম্পর্কে জানতে চাইতাম। তিনি সব প্রশ্নের উত্তর দিতেন, কিন্তু খুব সংক্ষেপে। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হতো যেন তিনি তার জীবনের কিছু অধ্যায় এড়িয়ে যেতে চান। তার ঘরের এক কোণায় একটি ছোট কাঠের সিন্দুক ছিল, সেটি সবসময় তালাবদ্ধ থাকত। আমি জানতাম না তার ভেতরে কি আছে, কিন্তু মাঝে মাঝে দেখতাম তিনি সেই সিন্দুকটার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলতেন। তার এই নীরব কষ্ট আমাকে ভাবাতো। আমি চাইতাম তাকে হাসি খুশি দেখতে। আরিফও মায়ের কষ্টটা বুঝত, কিন্তু সেও জানত না এর পেছনের কারণ কি। সে বলতো, মা সারা জীবন অনেক কষ্ট করেছেন, বাবার মৃত্যুর পর তিনি আরও একা হয়ে গেছেন। আমাদের বিয়ের প্রায় বছরখানেক পরের কথা। আরিফকে অফিসের কাজে 3 দিনের জন্য সিলেট যেতে হয়েছিল। আমি আর শাশুড়ি মা বাসায় একা ছিলাম। সে রাতে আকাশে মেঘের ঘন ঘটা ছিল। সারা দিন টিপটিপ বৃষ্টি হয়েছে। সন্ধ্যায় হঠাৎ করেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। বিদ্যুৎ চলে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। জেনারেটর ছিল না আমাদের বাসায়। আমি মোমবাতি জ্বালিয়ে ড্রয়িং রুমে বসেছিলাম। শাশুড়ি মা আমার পাশেই বসেছিলেন। বাইরে ঝড়ের শব্দ আর বিদ্যুতের ঝলকানি পরিবেশটাকে আরও থমথমে করে তুলছিল। আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম। হঠাৎই শাশুড়ি মা আমার দিকে তাকালেন। তার চোখে সেই শূন্যতা আরও প্রকট হয়ে ধরা পড়ল। তার ঠোঁট কাঁপছিল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি তার হাতটা ধরে জিজ্ঞেস করলাম, মা, আপনি কি কিছু বলতে চান? তিনি আমার দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্থির হয়ে রইলেন। তারপর যে কথাটা বললেন তা আমার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। তিনি বললেন, সাদিয়া, একবার আমার দিকে তাকালে বুঝবেন কেমন অনুভূতি। তার কণ্ঠে ছিল এক গভীর বিষাদ, এক অব্যক্ত যন্ত্রণা। আমি তার কথার অর্থ বুঝতে পারলাম না। আমার সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো। কি বলতে চাইছেন তিনি? তার এই কথাগুলো আমার মনে এক অদ্ভুত ভয়ের জন্ম দিল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। শাশুড়ি মা কিছুক্ষণ পর উঠে তার ঘরে চলে গেলেন। আমি অনেকক্ষণ ড্রয়িং রুমে বসে রইলাম। তার বলা কথাগুলো আমার কানে বারবার বাজছিল। একবার আমার দিকে তাকালে বুঝবেন কেমন অনুভূতি। সেই রাতটা আমার জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো। আমি ঘুমাতে পারিনি। পরের দিন থেকে আমার মনটা আরও অস্থির হয়ে উঠল। শাশুড়ি মায়ের আচরণে আমি এক ধরনের পরিবর্তন লক্ষ্য করছিলাম। তিনি আরও বেশি নীরব হয়ে গিয়েছিলেন। তার চোখের শূন্যতা যেন আরও গভীর হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কী কারণে তিনি এমন কথা বলেছিলেন। তিনি কি কোনো কষ্ট শেয়ার করতে চাইছেন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আমি সিদ্ধান্ত নিলাম এর কারণ আমাকে জানতেই হবে। আরিফ ফিরে আসার আগেই আমি এই রহস্যের কিনারা করতে চাইছিলাম। আমি শাশুড়ি মায়ের ঘরটা খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। তার ঘরে সেই ছোট কাঠের সিন্দুকটা আমার নজর কাড়ল। আমি জানতাম এর ভেতরেই লুকিয়ে আছে কোনো গোপন কথা, কিন্তু সিন্দুকটা তালাবদ্ধ ছিল। আমি মাকে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না। মনে হচ্ছিল এর পেছনে নিশ্চয়ই এমন কিছু আছে যা খুব স্পর্শকাতর। একদিন শাশুড়ি মা বাজারে গিয়েছিলেন। আমি সেই সুযোগে তার ঘরে ঢুকলাম। সিন্দুকটার তালা পরীক্ষা করে দেখলাম। তালাটা বেশ পুরনো ছিল। আমি বিভিন্ন চাবি দিয়ে চেষ্টা করতে লাগলাম। অবাক হয়ে দেখলাম আমার ছোটবেলার পুতুলের বাক্সের চাবিটা দিয়ে তালাটা খুলে গেল। আমার বুক ধড়ফড় করছিল। আমি সিন্দুকের ডালাটা খুলতেই এক অদ্ভুত সুবাস পেলাম। ভেতরে অনেক পুরনো কাগজপত্র, কিছু চিঠি আর একটি ছোট ডায়েরি ছিল। সবার ওপরে ছিল একটি পুরনো ছবি। ছবিটা হাতে নিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। ছবিতে একজন সুদর্শন যুবক হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পাশে শাশুড়ি মা জাহানারা বেগম। তিনি তখন কত তরুণী! তার মুখে এক ঝলমলে হাসি, যা আমি তার বর্তমান জীবনে কখনো দেখিনি। ছবির পেছনে লেখা, জাহানারা ও তানভীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1975। তানভীর? কে এই তানভীর? আমি ডায়েরিটা হাতে নিলাম। ডায়েরিটা ছিল শাশুড়ি মায়ের হাতে লেখা। তার হাতের লেখা দেখে আমি মুগ্ধ হলাম। প্রতিটি পাতায় তিনি তার মনের কথা লিখে রেখেছেন। আমি ডায়েরির প্রথম পাতা থেকে পড়তে শুরু করলাম।
ডায়েরির পাতায় পাতায় উঠে এসেছে এক অসাধারণ ভালোবাসার গল্প। জাহানারা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পড়তেন, তখন তার সহপাঠী ছিল তানভীর। তানভীর ছিল অসম্ভব মেধাবী, সংস্কৃতি মনা এবং প্রতিবাদী এক যুবক। তাদের প্রথম পরিচয় হয়েছিল একটি সাহিত্য আড্ডায়। তানভীরের কবিতা আবৃত্তি শুনে জাহানারা মুগ্ধ হয়েছিলেন। এরপর তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হয়। তাদের ভালোবাসা ছিল খোলা আকাশের মতো উদার আর পদ্মার মতো গভীর। তারা স্বপ্ন দেখত একসাথে জীবন কাটানোর, কবিতা লেখার আর একটি সুখী পরিবার গড়ার। তাদের সেই ভালোবাসার দিনে বাংলাদেশ তখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। রাজনৈতিক অস্থিরতা, ছাত্র আন্দোলন আর অনিশ্চয়তা। কিন্তু তাদের ভালোবাসা এসব ছাপিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছিল। তানভীর প্রায়ই বলতো, জাহানারা, তুমি আমার জীবনের কবিতা, তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন। আর জাহানারাও তানভীরকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতেন। তাদের বিয়ে ঠিক হয়েছিল, দুই পরিবারই রাজি ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ডায়েরিতে জাহানারা লিখেছেন, 1975 সালের 15ই আগস্টের পর দেশ জুড়ে এক অস্থিরতা শুরু হয়। তানভীর তখন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল। সে অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হতো না। একদিন রাতে তানভীরদের বাসায় কিছু অজ্ঞাত পরিচয় লোক এসে তাকে তুলে নিয়ে যায়। জাহানারা সেই রাতের কথা লিখতে গিয়ে বারবার কেঁপে উঠেছিলেন। তিনি লিখেছিলেন, সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। তানভীরকে চোখের সামনে থেকে তুলে নিয়ে গেল। আমি চিৎকার করেছিলাম, কিন্তু আমার চিৎকার কেউ শোনেনি। এরপর আর তানভীরের কোনো খোঁজ পাওয়া যায়নি। সে যেন ধরণীর বুক থেকে বিলীন হয়ে গিয়েছিল। জাহানারা দিনের পর দিন তানভীরের খোঁজে ছুটে বেরিয়েছেন। থানা, পুলিশ, হাসপাতাল, কোথাও তার কোনো চিহ্ন পাননি। তার বাবা মাও অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সব বৃথা। তানভীর যেন সত্যিই উধাও হয়ে গিয়েছিল। জাহানারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি আর কলেজে যেতে পারেননি। তার পৃথিবী যেন থমকে গিয়েছিল। কয়েক বছর পর তার বাবা মা তাকে আরিফের বাবার সাথে বিয়ে দেন। আরিফের বাবা ছিলেন একজন ভালো মানুষ, একজন শিক্ষক। তিনি জাহানারাকে তার অতীত সম্পর্কে সব জানতেন। তিনি জাহানারাকে সহানুভূতি জানিয়েছিলেন। জাহানারা সেই ডায়েরিতে লিখেছিলেন, আমি আরিফের বাবাকে বিয়ে করেছিলাম শুধু বাবা মায়ের কথা রাখার জন্য। তিনি আমাকে ভালোবাসতেন, সম্মান করতেন, কিন্তু আমার মনটা সবসময় তানভীরের জন্য কাঁদত। আমি তাকে ভুলতে পারিনি। আমার বুকের এক কোণে তানভীর সবসময় জীবিত ছিল। আমি হাসতাম, কথা বলতাম, সংসার করতাম, কিন্তু আমার ভেতরের আমিটা ছিল মৃত। আমার চোখে যে শূন্যটা দেখেছ সাদিয়া, সেটা তানভীরকে হারানোর শূন্যতা। আমি আমার ভালোবাসাটাকে হারিয়েছিলাম, আমার স্বপ্নগুলোকে হারিয়েছিলাম। আমি ডায়েরির প্রতিটি শব্দ পড়তে গিয়ে কেঁদে ফেলছিলাম। আমার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। শাশুড়ি মায়ের নীরবতার পেছনের কারণটা আমি আজ বুঝতে পারলাম। তার সেই গভীর বিষণ্ণতা, তার চোখের সেই শূন্যতা, সব কিছুর পেছনে ছিল এক অসীম ভালোবাসা আর হারানোর বেদনা। তিনি আমাকে বলেছিলেন, একবার আমার দিকে তাকালে বুঝবেন কেমন অনুভূতি। হ্যাঁ, আমি আজ বুঝতে পারছি সেই অনুভূতি। একজন নারী যখন তার প্রথম এবং একমাত্র ভালোবাসাকে হারায়, তখন তার অনুভূতি কেমন হয় তা আমি আজ উপলব্ধি করতে পারছিলাম। আমার ভালোবাসার মানুষ আরিফকে নিয়ে আমি যে স্বপ্ন দেখি, যে সুখ অনুভব করি, জাহানারা বাও একসময় তানভীরকে নিয়ে ঠিক একই স্বপ্ন দেখেছিলেন, একই সুখ অনুভব করেছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন নিষ্ঠুরভাবে ভেঙে গিয়েছিল। তিনি আমার মাঝে হয়তো তার সেই হারানো দিনে প্রতিচ্ছবি দেখেছিলেন। আমার ভালোবাসার উজ্জ্বলতা তাকে হয়তো তার নিজের হারানো ভালোবাসার কথা মনে করিয়েছিল, যা তাকে একই সাথে আনন্দ আর তীব্র যন্ত্রণা দিয়েছিল। আমি ডায়েরিটা সিন্ধুকে রেখে দিলাম। আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠিল। আমি শাশুড়ি মায়ের প্রতি এক গভীর সহানুভূতি আর ভালোবাসা অনুভব করতে লাগলাম। এতদিন তাকে শুধু আরিফের মা হিসেবে জেনেছিলাম। আজ আমি তাকে একজন নারী হিসেবে, একজন প্রেমিকা হিসেবে চিনলাম, যার জীবনটা এক গভীর ট্র্যাজেডির ইতিহাস বহন করে চলেছে। সন্ধ্যায় শাশুড়িমা বাজার থেকে ফিরলে আমি তার দিকে তাকালাম। তার মুখে মৃদু হাসি, যেমনটা তিনি সবসময় দেন। কিন্তু আজ সেই হাসির পেছনে আমি এক গভীর সমুদ্রের নীরবতা দেখতে পাচ্ছিলাম। তিনি আমার কাছে এসে বসলেন। আমি তার হাতটা ধরলাম।
তার হাতের স্পর্শে আজ আর ভয় পেলাম না, বরং এক ধরনের উষ্ণতা অনুভব করলাম। আমি তার চোখে চোখ রেখে বললাম, মা, আমি আজ আপনার অনুভূতিটা বুঝতে পেরেছি। আমার কথা শুনে তিনি চমকে উঠলেন, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার হাতটা আরও শক্ত করে ধরে বললাম, আমি সব জানি মা, আপনার ডায়েরিটা পড়েছি, তানভীর চাচার কথা জেনেছি। আমার কথা শুনে শাশুড়িমা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। তিনি কোনো কথা বলতে পারছিলেন না। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার কাঁধে মাথা রেখে তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন। সেই কান্না ছিল বহু বছরের জমানো কষ্ট, চাপা পড়া যন্ত্রণা আর এক বুক ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি তাকে সান্ত্বনা দিলাম, বললাম, মা, আপনি একা নন, আমি আছি আপনার পাশে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সাদিয়া, তুমিই প্রথম যে আমার এই নীরব কষ্টটা বুঝতে পারলে। আমি সারা জীবন এই কষ্টটা বুকে চেপে রেখেছিলাম, কাউকে বলতে পারিনি, এমনকি আরিফকেও না। ভেবেছিলাম কেউ বুঝবে না। আমি বললাম, আপনার ভালোবাসাটা খুব পবিত্র মা, তানভীর চাচাও আপনাকে ভালোবাসতেন, সেই ভালোবাসা কখনো মরে না। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা আমূল বদলে গেল। তিনি শুধু আমার শাশুড়ি রইলেন না, আমার কাছে তিনি একজন বন্ধু, একজন মা, একজন পথপ্রদর্শক হয়ে উঠলেন। তিনি তার জীবনের প্রতিটি কথা আমার সাথে শেয়ার করতে লাগলেন। তানভীরের সাথে তার কাটানো দিনগুলো, তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা, সব কিছুর গল্প তিনি আমাকে শোনাতেন। আমি মুগ্ধ হয়ে শুনতাম। তার গল্প শুনে আমি জীবনের নতুন অর্থ খুঁজে পেলাম। আমি বুঝতে পারলাম, ভালোবাসা শুধু বর্তমানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অতীতকেও ধারণ করে। কিছু ভালোবাসা এতটাই শক্তিশালী হয় যে তার সময়ের সব বাঁধ ভেঙে চিরকাল অক্ষত থাকে। 3 দিন পর আরিফ ফিরে এলো। আরিফকে দেখে আমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। ও আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার সাদিয়া, তুমি এত খুশি কেন? আমি বললাম, তুমি আসার পর বলবো। রাতে আমরা যখন খেতে বসেছিলাম, তখন শাশুড়ি মা আরিফকে তার জীবনের গল্পটা বললেন। তানভীরের কথা, তাদের ভালোবাসার কথা, তানভীরকে হারানোর কথা। আরিফ সব শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে তার মায়ের হাত ধরে বলল, মা, তুমি এত বছর ধরে এত কষ্ট করেছ, আর আমি কিছুই জানতাম না। শাশুড়ি মা বললেন, আমি চাইনি তোমরা কষ্ট পাও, আমি তোমাদের সুখী দেখতে চেয়েছিলাম। আরিফ তার মাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আমাদের পরিবারটা যেন আরও বেশি ভালোবাসায় ভরে উঠল। আমাদের সম্পর্কের বাঁধন যেন আরও দৃঢ় হলো। এই আবিষ্কার আমার জীবন চিরতরের জন্য বদলে দিল। আমি বুঝতে পারলাম, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই এক বা একাধিক গল্প লুকিয়ে থাকে, যা হয়তো আমরা কেউ জানি না। শাশুড়ি মায়ের গল্প আমাকে শিখিয়েছে ভালোবাসার গভীরতা, ত্যাগের মহত্ব এবং স্মৃতির অপরিহার্যতা। আরিফ আর আমার ভালোবাসা আরও পরিণত হলো। আমি আরিফের প্রতি আরও বেশি যত্নশীল হলাম, কারণ আমি জানতাম জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। সময় সব কিছু বদলে দেয়, কিন্তু কিছু স্মৃতি, কিছু অনুভূতি, কিছু ভালোবাসা চিরকাল একই থাকে। তানভীরের প্রতি শাশুড়ি মায়ের ভালোবাসা যেমন অক্ষত ছিল, তেমনি আমার আর আরিফের ভালোবাসাটাও যেন সময়ের সাথে আরও গভীর হয়, এই কামনা করি। এখন যখন শাশুড়ি মা তানভীরের কথা বলেন, তার চোখে আর শূন্যতা দেখি না, দেখি এক ধরনের শান্ত তৃপ্তি। কারণ তার ভালোবাসাটা এখন আর চাপা নেই, তা সবার কাছে প্রকাশিত। আর আমি জানি এই ভালোবাসার গল্পটা চিরকাল আমার হৃদয়ে গেঁথে থাকবে। বন্ধুরা, কেমন লাগলো আমার জীবনের এই গল্পটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। গল্পটি নিয়ে আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল মায়া ভ্লগস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।